সত্যি দর্শক বন্ধু যারা আছেন আপনাদের জানিয়ে রাখি বা আপনারাও জানেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকের ডেটে যারা কর্পোরেট স্টাইলে যারা পার্টি চালাচ্ছেন তারা দর্শকদেরকে অর্থাৎ শ্রোতাদেরকে আনতে গেলে দুটো তিনটে পলিসি তারা অ্যাপ্লাই করে। প্রথমে হচ্ছে ভয় দেখায়, যদি না অমুক আজকে আমাদের মিটিং আছে, যদি না যাস তোর এই করব সেই করব, ভয় দেখিয়ে লোককে নিয়ে আসে। দ্বিতীয়ত প্রোগ্রামে আসলে বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে। তৃতীয়ত প্রোগ্রামে আসলে গাড়ি ভাড়া দেওয়া হবে। চতুর্থত ওরা চেষ্টা করে যদি না এগুলোতে সাকসেস হয় 300-500 দেবো অন্তত প্রোগ্রামে চ। আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা আপনাদের গাঁটের টাকা খরচ করে আজকের এই আমাদের জনসভায় এসে উপস্থিত হয়েছেন। আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমরা আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে বসার ব্যবস্থাটুকু ঠিক মতো আমরা করতে পারিনি। এই জন্য আপনাদের কাছে আমরা আজকের এই ব্লক কমিটির পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। কারণ যেখানে আপনারা আসেন, আপনারা নয় মিন্স মানে বোঝানোর জন্য বলছি, বিরিয়ানির প্যাকেট দেয়, গাড়ি দেয়, টাকা দেয় অনেক ক্ষেত্রে, আর উল্টো আপনারা নিজের গাঁট দিয়ে এসে অনেকে দাঁড়িয়ে আছেন, বসার জায়গা দিতে পারেনি, বা অনেকে বসে আছেন ঘাসের উপরে আছেন। আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে জনসভার উদ্দেশ্য নিয়ে সম্ভবত আমার আগে যারা বক্তারা ছিল বক্তব্য দিয়েছেন, আপনারা শুনেছেন। আমিও কয়েকটা বিষয় আলোচনা করব। মুর্শিদাবাদ জেলার ইতিহাস আছে, নতুন করে বলবো না, শুধু রিমাইন্ডার দিচ্ছি। দেশ স্বাধীন হওয়ার পরেও মুর্শিদাবাদ কোন জায়গায় ছিল, তারপরে আপনাদের পূর্বপুরুষেরা ভারতবর্ষে কবে আসলো, আপনারা আপনাদের সব ইতিহাস জানেন। কিন্তু দুঃখের বিষয়, দেশ স্বাধীন হওয়ার 75 বছর হয়ে যাবার পরেও আজকে মুর্শিদাবাদ শুধুমাত্র পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষের 5টা পিছিয়ে জেলার মধ্যে একটা অন্যতম পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদ। কেন? নিজেদের বিবেককে প্রশ্ন করুন, নিজের মনকে জিজ্ঞাসা করুন, সত্যি তো আমরা এত পিছিয়ে আছি কেন? যেই জেলাতে 77 লক্ষ মানুষ কম বেশি বসবাস করে, সেই জেলার মানুষ এত পিছিয়ে আছে কেন? পিছিয়ে থাকার কারণ হচ্ছে, আমি মেনলি দুটো খুঁজে পেয়েছি। একটা হচ্ছে আপনারা সচেতন নয়, আপনারা আপনাদের অধিকার সম্পর্কে আপনারা জানেন না। এর ফলে আপনাদেরকে ওই শাসক যারা আছেন, যারা আপনাদেরকে ভোট ব্যাংক করে রাখতে চায়, তারা আপনাদেরকে সুকৌশলে পিছিয়ে রেখেছে। তাই সময় এসেছে, আপনাদের অধিকার আপনাদেরকে জানতে হবে। আপনি একজন ছাত্র যুব, আপনি কৃষক, আপনি বিড়ির শ্রমিক, আপনি ডে লেবার, আপনি পরিযায়ী শ্রমিক হলেও আপনি হাউস ওয়াইফ, আপনি সরকারি কর্মচারী, আপনি পশ্চিম ভারতবর্ষের নাগরিক। আপনার অধিকারটা আপনি যদি জানতে শুরু করেন, দেখবেন এই দাদা দিদিরা 500 টাকা হাতে গুঁজে দিয়ে, 1000 টাকা হাতে গুঁজে দিয়ে আপনার নামে যে টাকা বরাদ্দ হচ্ছে সেটা আর লুটতে পারবে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা আমাদের অধিকারই জানি না। আমার আগে বিশ্বজিৎদা বলছিলেন 100 দিনের কাজের টাকার কথা, আবাস যোজনার কথা বলছিলেন। ভাবতে অবাক লাগে, আবাস যোজনা কারা পাবে, এই স্কিমের মধ্যে কারা আসবে? ওখানে একদম গাইডলাইন করা আছে। যার পাকা বাড়ি, যার দোতলা বাড়ি, যার বাড়িতে 4 চাকা আছে, প্রায় 10 বিঘের মতো যার জায়গা আছে, যার মাছ ধরা স্টিমার আছে, আছে, যার বাড়ি বাইক আছে, ফ্রিজ আছে, এই ধরনের বেশ কিছু গাইডলাইন দেওয়া আছে। এইগুলো যাদের মধ্যে থাকবে তারা আবাস যোজনার ঘর পাবে না। কিন্তু যখন লিস্ট আউট হয়েছিল প্রথমে, আমরা কি দেখেছিলাম? যার যত বড় বাড়ি তার লিস্টে তত উপরে নাম, যার যটা গাড়ি তার লিস্টে আগে নাম, মানে সবটাই অনৈতিক করেছে। আর আপনার বুথে, আপনার পাড়াতে যিনি দারিদ্র সীমার নিচে বসবাস করছে, যার কাঁচা বাড়ি, বৃষ্টির সময় যার বাড়িতে বৃষ্টি হলে বৃষ্টির পানি ঢোকে, যার খোলার চালের বাড়ি, যার খড়ের চালের বাড়ি, যার মাটির দেওয়াল, সে পাচ্ছে না। উপরন্ত সে যখন বলছে বাবু, বা যারা শাসকে আছে তাদেরকে গিয়ে যখন বলছে বাবু আমার বাড়ি দরকার, তখন কি বলছে? তোর বাড়ি হয়ে যাবে, হয় 30,000 দে, না হলে আমাদের সাথে পার্টি ঝান্ডা ধরে ঘর, তাহলে বাড়ি পাবে। কিন্তু আপনাদেরকে জানতে হবে,
এই বাড়ি পাওয়ার জন্য কোনো দলের ঝান্ডা আপনাকে ধরতে হবে না। এই বাড়ি পাওয়ার জন্য কাউকে 30,000, 20,000, 20,000 দিতে হবে না। সংবিধান আপনাকে বাড়ি দেওয়ার অধিকার লিপিবদ্ধ সংবিধানে করেছে। 12 থেকে 35 নম্বর ধারাগুলো, আর্টিকেলের দেখুন, সংবিধানের এই আর্টিকেলগুলো দেখুন, যেখানে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, বাসস্থানের অধিকারের কথা বলা হয়েছে। বরঞ্চ আপনি প্রশ্ন করুন আজকের পর থেকে, যে 12 বছর তোমরা ক্ষমতায় আছো, আমার বাড়িটা এখন কাঁচা কেন, সেই জবাবটা আগে তুমি দাও। বাড়ি পাওয়ার জন্য, আপনার আবাস যোজনার জন্য আপনাকে দলের ঝান্ডা ধরে ঘুরতে হবে না। যে বরঞ্চ সরকারে আছে, এতদিন কেন আপনার বাড়িটা দিল না, তাকে আপনারা উল্টে প্রশ্ন করুন। আজকে আমাদের প্রশ্ন করার অভাব হয়ে গেছে। আমি জানি না সে আর তার ফলে কি বাড়ির জন্য ঝান্ডা ধরাচ্ছে। আরে সে আমাকে বাড়ি দেবে বলেই সে সংবিধানে শপথ গ্রহণ করেছিল। সে আমাকে বাড়ি দেবে বলেই ভোটে কন্টেস্ট করেছিল। আমার বাড়ির প্রয়োজন, আমি ওই জন্য ভোটে কন্টেস্ট করেছিল। আমরা ভোট দিয়ে তাকে জিতিয়েছি, তার কাজ হচ্ছে আমাদেরকে বাড়ি দেওয়ার। কিন্তু বাড়ির পরিবর্তে কি বলছে? বাড়ির পরিবর্তে বলছে ঝান্ডা ধরে ঘোরো, তাহলে বাড়ি পাবে। তাই আপনাদের বলে রাখি, লিস্ট আবাস প্লাস যোজনার লিস্ট হচ্ছে, আপনারা প্রস্তুত থাকুন। আপনারা অনেকে তো অ্যাপ্লিকেশন করে জমা দিয়েছেন, যারা গরিব মানুষ তারা প্রস্তুত থাকুন, নতুন লিস্ট বার হবে। যদি মনে হয় লিস্টে পাড়ার সব থেকে গরিব মানুষগুলো যাদের বাড়ি পাওয়ার যোগ্য, আপনার থেকেও গরিব মানুষ, যারা আপনার থেকেও আগে বাড়ি পাওয়ার দরকার, সে বাড়ি পেয়েছে, ওয়েল অ্যান্ড গুড, আমাদের কোনো সমস্যা নেই। আর যদি দেখেন ওই পাড়ার লোকটা যে তৃণমূলের ঝান্ডা ধরে ঘুরতো, তার দোতলা বাড়ি হওয়া সত্ত্বেও, তার 4 চাকা থাকা সত্ত্বেও, তার বাড়িতে ফ্রিজ থাকা সত্ত্বেও, তার বাড়িতে বাইক থাকা সত্ত্বেও, তার একাধিক বিঘে জমি থাকা সত্ত্বেও তার নামে বাড়ি এসেছে, চাপ নিতে হবে না, টেনশন আপনারা নেবেন না। তার বাড়ির ছবিটা, তার গাড়ির ছবিটা, তার বাইকের ছবিটা তুলে, আর আবাস প্লাস যোজনায় লিস্টে নাম এসছে, ওটা নিয়ে হরিয়ারপাড়ার ব্লক অফিস আজকে উদ্বোধন করেছি, ওখানে দিয়ে যান। আর সেই বেটাকে জানিয়ে দেন, হাইকোর্টে আগামী দিনে তোমার জন্য নওশাদ সিদ্দিকী তোমার বিরুদ্ধে আইনত লড়াই করবে, আইএসএফ বিশ্বজিৎদের আইনত লড়াই করবে। 30,000 বা 20,000 রেডি করো হাইকোর্টে উকিল ধরার জন্য। ছেড়ে দেবো নাকি? এত ভালোবেসে এসে গাঁটের টাকা খরচ করে এসে এই ঘাসে বসে আছেন, আমরাও আপনাদেরকে প্রতিদান দেব। ক্ষমতায় এখন নেই, ক্ষমতায় থাকলেই সবটা ঠিক করতাম, কিন্তু আমরা এখন অপোজিশনে আছি। আপনাদের জানিয়ে রেখে যাই, আপনাদের যে কোনো বুথে কারো সাথে যদি অন্যায় হয় আবাস প্লাস যোজনা নিয়ে, এই যে কথা বললাম, কথা ডেটাগুলো আমাদেরকে দেবেন, আর আপনারা নাকে তেল দিয়ে ঘুমাবেন। আর লক্ষ্য রাখবেন, মাঝে মধ্যে ঘুম ভাঙলে ও বেটা কবে কলকাতায় হাইকোর্টে যাচ্ছে ওর উকিলটাকে নিয়ে মুভ করাতে। ছেড়ে কথা হবে না, ছাড়ার জায়গা নাই। আমরা